ব্রেক ফেল করে এই দুর্ঘটনায় পড়ে ট্রাক চালকের প্রাথমিক স্বীকারোক্তি, বরিশাল হাসপাতালে চিকিৎসাধীন 9 জনের কেউই শঙ্কামুক্ত নন। সারা দেশে চলছে মাঝারি থেকে তীব্র দাবদাহর সঙ্গে ঘন ঘন লোডশেডিং। অসুস্থ হয়ে পড়ছেন শিশু ও বৃদ্ধরা, রোগী বাড়ছে হাসপাতালে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এবার তুচ্ছ ঘটনায় মাইকিং করে 2 দল গ্রামবাসীর সংঘর্ষ। নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের হাতে নিহত 1। উপজেলা নির্বাচনে শুধু প্রার্থী নয়, যে প্রভাব বিস্তার করবে তার বিরুদ্ধেই পদক্ষেপ নেবে কমিশন, জানালেন ইসি আলমগীর। বান্দরবানে কেএনএফ সন্দেহে গ্রেফতার 53 জনকে 2 দিন করে রিমান্ডে, 1 নারীকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি। শুনছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় নিহত 14 জনের মধ্যে একই পরিবারের 6 জন। তাদের পরিবারে চলছে শোকের মাতম। এদিকে ট্রাক ড্রাইভার ও সহকারীকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। প্রাথমিকভাবে তারা জানিয়েছে ব্রেক ফেল করায় নিয়ন্ত্রণ হারায় ট্রাক। হাসিবুর হাসান হাসিবের প্রতিবেদন, জানাচ্ছেন শুভশ্রী রায়। সারি সারি কবর খোঁড়ার এই দৃশ্যই বলে দেয় ঘটনাটি কতটা হৃদয় বিদারক। রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের উত্তর সাউথপুর গ্রামের এই পরিবারের শোক যেন কোনোভাবেই কাটছে না। বুধবার ঝালকাঠির গাবখান সেতুর টোলঘরের সামনে ট্রাক চাপায় পরিবারের 5 সদস্য নিয়ে না ফেরা দেশে পাড়ি জমিয়েছেন হাসিবুর রহমান। প্রাইভেট কারে বরিশাল যাচ্ছিলেন হাসিবুর, সঙ্গে ছিলেন তার স্ত্রী নাহিদা আক্তার, তাদের 3 বছরের মেয়ে তানিয়া আক্তার, 1 বছরের ছেলে তাহমিদ রহমান, নাহিদার সদ্য বিবাহিতা বোন নিপা আক্তার ও তার স্বামী ইমরান। প্রাইভেট কার চালক ইব্রাহিমের বাড়িও রাজাপুরেই। স্বজনরা জানান, হাসিবুর বেসরকারি পার্সেল কোম্পানি রেইনবোতে চাকরি করতেন। কয়েকদিন আগে সিলেট থেকে বরিশালে বদলি হন তিনি। বরিশালে ভাড়া বাসা দেখার জন্য তারা প্রাইভেট কারে করে যাচ্ছিলেন। ইমরান ও নিপা দম্পতির বিয়ে হয়েছে মাত্র 1 মাস আগে। এই ঘটনায় পুরো পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। বৃহস্পতিবার তাদের নামাজে জানাজা শেষে দাফন করা হয়। এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি রোধে ট্রাক চালকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন স্থানীয়রা। ছেলে যথেষ্ট ভালো, ভাষায় প্রকাশ করা যায় না যে এই ছেলের মতন যে আমরা একটা লোক হারাইছি। তাই না, এই যে 2টা মাসুম বাচ্চা ইতিহাসে নাই যে এইভাবে মৃত্যু আল্লাহ করছে। জানি না কি হয়, আল্লাহই ভালো জানে। এদিকে ট্রাক চালক ও তার সহযোগীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। প্রাথমিকভাবে ট্রাকটি ব্রেক ফেল করেছিল বলে পুলিশ জানতে পেরেছে। ঘাতক ট্রাকের যে আপনার ড্রাইভার এবং সহকারী তাদেরকে ধরা হয়েছে, তাদের বিরুদ্ধে প্রচলিত আইনি মামলা হবে। আমরা ওয়েট করছি যে যারা ভিকটিমের পরিবারের পক্ষ থেকে কেউ এসে মামলাটা বাদী হবে। ওই ঘটনায় নিহত বাকি 8 জনের বাড়িও ঝালকাঠিতেই। শোকে স্তব্ধ তাদের পরিবারের একটাই দাবি, বিশৃঙ্খল সড়কে আর যেন খালি না হয় কোনো মায়ের কোল। নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে ঝালকাঠি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুর হাসান হাসিব। হাসিব, সব হারানো এই পরিবারে এখন আসলে কি অবস্থা চলছে, স্বজনরা কি বলছেন? যদি আপনি জানেন যে গতকাল ঝালকাঠির গাবখান টোল প্লাজায় যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, যেখানে 14 জন মানুষ মারা গেছে, সেখানে প্রাইভেট কারের একই প্রাইভেটের 7 জন মারা যায়, তার 6 জনই একটি পরিবারের। এবং আমি এখন অবস্থান করছি যে ঝালকাঠির রাজাপুরের উত্তর সাতপুর গ্রামের যে এই বাড়িতেই হচ্ছে মূলত হাসিবুর রহমান তার ফ্যামিলি সহ বরিশালে যাওয়ার পথে এই সড়ক দুর্ঘটনায় নিহত হয়। এবং আপনি দেখতে পাচ্ছেন যে তার পরিবারের লোকজনের প্রচুর পরিমাণে সুখে নিমজ্জিত। এবং এই পরিবারের গাড়িতে ছিল হাসিবুর রহমান, তার স্ত্রী, 2 কন্যা সহ সদ্য বিবাহিত হাসিবুর রহমানের শালিকা নিপা এবং বিমান বাহিনীর একজন চাকরিরত যে ইমরান তার স্বামী। তারা একই গাড়িতে করে রওনা দিচ্ছিল বরিশাল এবং ট্রাকটি তাদের গাড়িতে চাপা দিলে পরে এই সকলেই নিহত হয়। এবং ইতিমধ্যে বাড়ির পাশেই শিশুটিকে এবং হাসিবুর রহমানের ভাই বিদেশ থেকে দুবাইতে ছিল, সে ইতিমধ্যে বাসায় এসে বাড়িতে এসে পৌঁছেছে এবং কিছুক্ষণ পরেই তাদের লাশ দাফন করা হবে বলে স্থানীয়রা জানিয়েছেন। এছাড়া এই যে সকালবেলা হচ্ছে বাকি যে যারা মারা গেছে তাদের বেশিরভাগই হচ্ছে যে দাফন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং তারা তাদের পরিবারের দাবি যে এই যে দুর্ঘটনার সাথে ঘটিত যারা জড়িত
বিশেষ করে ট্রাক ড্রাইভার সহ যারা অথবা ট্রাকের যে হেল্পার যারা সম্পৃক্ত আছে তারা ইতিমধ্যে যারা বিচারের আওতায় আসে তারা সেটাই তারা দাবি করছে। এছাড়া স্থানীয়রা বলছেন যে ট্রাকের প্রশাসন বলছে যে ট্রাকের চালক এবং হেল্পার তারা গ্রেফতার করেছেন এবং এই ঘটনার প্রশাসন থেকে যে 4 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করা হয়েছে এবং খুব দ্রুততার সাথে 5 দিনে জানানো হচ্ছে যে এই তাদেরকে সেই তদন্ত রিপোর্টটা দেওয়া হয় এবং এই দুর্ঘটনার সাথে জড়িত যারা আছে তাদের জন্য যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় বলে দাবি জানিয়েছেন স্থানীয়রা। আর পরিবারের সদস্যরা মূলত তারা কোনো কথা বলতে এখন পারছে না এবং স্থানীয়রা বলছেন যে এই ঘটনার সাথে সাথে যে এলাকায় একটি শোকের ছায়া নেমে এসেছে এবং এলাকার মানুষজন বলছে যে এত মৃত্যু একসাথে তার আগে কখনোই দেখেনি এবং এরকম ঘটনা যেন না ঘটে এবং সরকারি ট্রাফিক ব্যবস্থা এবং রাস্তায় যেন দুর্ঘটনা ঝুঁকিমুক্ত থাকে এবং তার জন্য সরকারের যথাযথ ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ করছে তারা। কিন্তু মূলত এই ছিল ঝালকাঠি থেকে আমার কাছে সর্বশেষ। আমাদের সহকর্মী হাসিবুর হাসান হাসিফ যুক্ত হয়েছিলেন ঝালকাঠি থেকে। এদিকে ঝালকাঠির দুর্ঘটনার গুরুতর আহত 9 জন চিকিৎসাধীন রয়েছেন বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। তাদের চিকিৎসায় হাসপাতাল কর্তৃপক্ষ উদাসীন বলে দাবি করছে আহতদের স্বজনরা। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি আহতদের চিকিৎসার জন্য সব রকম পদক্ষেপ নিয়েছেন তারা। বরিশাল থেকে শফিক মুন্সির রিপোর্ট জানাচ্ছেন টুম্পা আফরোজ। দুর্ঘটনার ঠিক আগ মুহূর্তেও কেউ ভাবেননি তারা জীবনের অন্তিম মুহূর্ত পার করছেন। ঝালকাঠির গাবগান ব্রিজের টোল প্লাজায় বেপরোয়া ট্রাকের চাপায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন 14 জন। গুরুতর আহত 9 জন চিকিৎসাধীন রয়েছেন বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। এরা 2 ভাই যাইতেছিল, এর বোন লইয়া আমার বাইর বলে ঢাকা রওনা দিয়ে যাইতেছিল। তারপর আমার খালা ছিল, সে ঢাকা হাসপাতাল, আর আমার এর মেয়ে আর বউ এরা মারা গেছে জায়গায়। আর এদের 2 জন হাসপাতাল নিয়েছে, আমি পরে আইছি। তবে আহতদের পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না বলে অভিযোগ স্বজনদের। গতকাল আমি এখানে আসছি একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট এর কারণে। তো আমার বাবা সেই লোকে অসুস্থ ছিল, কিন্তু আমি একটা এমবিএস ডাক্তার, ভালো একজন ডাক্তার এখানে পাই না। আমি নার্স পাই, এরাই সেবা যত্ন দেয়। কিন্তু আমার দরকার যে এখানে সরকারি ডাক্তার যারা ছিল তারা একটা ছিল না। কেন ছিল না? তাদের চেম্বার আছে। আমি স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমি এটি আবেদন যে এটা আমার শেরেবাংলা মেডিকেল বরিশাল, এটা আমার জানি সঠিকভাবে আমার দেখাশোনা করতে পারে। এই অভিযোগ অস্বীকার করেন হাসপাতাল কর্তৃপক্ষ, জানান সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টায় কোনো ত্রুটি নেই। ইমার্জেন্সি থেকে এবং এক্সট্রা যে আমাদের ট্রলি লাগবে সেই ট্রলিগুলো পর্যন্ত উপর থেকে নামিয়ে রেখেছিলাম এবং আমাদের কিছু ইমার্জেন্সি ডক্টরও এখানে ইমার্জেন্সিতেই ছিল এবং সার্বক্ষণিক চিকিৎসা পাওয়ার জন্য আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকগণও ছুটে আসছে এবং তারপরে আমরা যে বাড়তি জানি রোগীদের জানি কোনো ধরনের আহত রোগীদের বাইরে থেকে জানি ওষুধ না লাগে তার জন্য আমরা স্টোর খুলে এক্সট্রা স্যালাইন, ওষুধ যাবতীয় সবকিছু আমরা এখান থেকে সাপ্লাই দিয়েছি। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন 2 জন। হাসপাতাল থেকে একজনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে রাজধানী ঢাকায়। নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, বরিশাল মেডিকেল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সি। শফিক, আমি দর্শককে যেমনটি বলছিলাম যে আহতদের স্বজনরা একটা অভিযোগ করেছেন যে হাসপাতাল কর্তৃপক্ষ আসলে বেশ উদাসীন আসলে চিকিৎসা সেবা দিতে গিয়ে। সেক্ষেত্রে আসলে চিকিৎসকরা কি বলছেন বা চিকিৎসা দিচ্ছেন যারা বা কর্তৃপক্ষ কি বলছেন, এ বিষয়টি জানাবেন আমাদেরকে। জি, ধন্যবাদ আপনাকে। যেমনটি আপনি বলছিলেন যে ঝালকাঠিতে দুর্ঘটনার শিকার আহত যে ব্যক্তিরা আসলে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন আছেন, তাদের যে স্বজনরা তারা কিন্তু আক্ষেপ করে আসলে অভিযোগ করেছেন যে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ব্যাপারে একটু উদাসীন আচরণ করছেন। তো এই ব্যাপারে কিন্তু আমরা আজ সকালে এই হাসপাতালে একজন সহকারী পরিচালকের সাথে কথা বলেছিলাম। তিনি আমাদের কিন্তু একটু উল্টো সুরে কথা বলেছেন। তিনি বলেছেন যে যখন থেকে আসলে আহতরা হাসপাতালে আসা শুরু করেছে তারপর থেকে কিন্তু তারা পুরো সচেষ্ট রয়েছেন এবং একটা বিশেষায়িত আসলে টিম গঠন করে 24 ঘন্টা কিন্তু তাদের পর্যবেক্ষণ করা হচ্ছে। এবং আপনি জানেন যে গতকালের এই দুর্ঘটনার কিন্তু 24 ঘন্টা পার হয়েছে এবং আজ সকালে কিন্তু আমাদেরকে এই হাসপাতাল পরিচালক সহ অন্যান্য চিকিৎসকরা বলেছিলেন যে 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পর তারা কিন্তু বিস্তারিত বলতে পারবেন যে কেউ শঙ্কামুক্ত কিনা। সেক্ষেত্রে তারা আমাদের সর্বশেষ যেটা জানিয়েছেন আজ দুপুরে যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আগত 22 জন
যে আহত ছিলেন তাদের ভিতর কিন্তু আজকে চিকিৎসাধীন আজ পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন 9 জন, কিন্তু আজ দুপুরে কিন্তু একজনকে আসলে রিলিজ দিয়ে দেওয়া হয়েছে, তাকে শঙ্কামুক্ত ঘোষণা করা হয়েছে, তার নাম মোহাম্মদ আব্দুর রহিম। এছাড়া আরেকজনকে কিন্তু সার্জারি বিভাগ থেকে স্থানান্তরিত করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের দন্ত বিভাগে আসলে তাকে শিফট করা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন, এবং তাকেও আসলে শঙ্কামুক্ত হিসেবে ঘোষণা করেছেন। বাকি যে 7 জন আসলে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি এবং অর্থোপেডিক্স বিভাগে চিকিৎসাধীন আছেন, তারা শঙ্কামুক্ত কিনা সেটা আরো 24 ঘন্টা পর, মানে আগামীকাল দুপুরে আসলে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে নিশ্চিত করবে বলে জানিয়েছেন। তো হাসপাতালে যে চিকিৎসাধীন যারা আছেন তাদের স্বজনরা কিন্তু আমাদেরকে দুটি বিষয় আসলে আক্ষেপের সাথে জানিয়েছেন। প্রথম যে বিষয়টা জানিয়েছেন যে এত বড় একটা দুর্ঘটনা যেখানে আসলে 14 জন মারা গেল, সেই ঘটনায় যারা এখন মৃত্যুর সাথে আসলে হাসপাতালে পাঞ্জা লড়ছে তাদেরকে কিন্তু দেখার জন্য কিংবা তাদের খোঁজ খবর নেওয়ার জন্য বরিশাল এবং ঝালকাঠি প্রশাসন বা স্থানীয় জনপ্রতিনিধিদের কেউ কিন্তু তাদের কোনো খোঁজ খবর নেননি। এবং আরেকটা যে আক্ষেপের সুরে যেটা আপনি বলেছেন আমাদের দর্শকদের, যে চিকিৎসার ব্যাপারে আসলে তারা উদাসীনতা প্রকাশ করেছেন। আমরা কিন্তু এসে দেখেছি আসলে আমার পিছনে আসলে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগ, এবং সেই বিভাগে কিন্তু এখন পর্যন্ত যে আহত তাদের মধ্যে 5 জন আছে, এবং তারা কিন্তু সবাই আসলে গুরুতর অবস্থায় আছেন। এবং তাদের স্বজনরা আক্ষেপ করে বলেছেন যে শুধুমাত্র আসলে গতকাল থেকে আজ পর্যন্ত গণমাধ্যম কর্মীরা বাদে তাদের খোঁজ খবর কিন্তু আসলে কেউ নেননি। যে এই ছিল আমার কাছে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় আহত এই হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের সর্বশেষ তথ্য। আমাদের সহকর্মী শফিক মুন্সি যুক্ত ছিলেন আমাদের সাথে। সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে দেশের জনপ্রিয় বাউল শিল্পী পাগল হাসানের। বৃহস্পতিবার সকালে সিএনজি অটোরিকশা করে ফেরার সময় বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে প্রাণ যায় এই শিল্পী সহ 2 জনের। পাগল হাসানের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে সুনামগঞ্জে সঙ্গীতাঙ্গনে। মেহেদী হাসানের রিপোর্ট জানাচ্ছেন আল নোমান। জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া সারিয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া। আসমানে যায়ও না বন্ধু, ছুঁইতে পারবা না, তুমি আইও আমার বাড়িতে, বসতে দেমু পিড়িতে। জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ লাগাইয়া মরা নদী সহ বাউল গানের স্রষ্টা সুনামগঞ্জের ছাতক উপজেলার শিমুলতলা গ্রামের মোহাম্মদ মতিউর রহমান হাসান। আর্থিক অসচ্ছলতা থাকলেও লোকগানের প্রতি ছিল মনের টান। লোকগানের প্রতি তার এই পাগলামির কারণে পরিচিতি পেয়েছেন পাগল হাসান নামে। বৃহস্পতিবার সকাল 7টায় সুনামগঞ্জের ছাতকে সুরমা সেতু এলাকায় বাস সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাগল হাসান সহ প্রাণ হারান 2 জন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সুনামগঞ্জের সংস্কৃতি অঙ্গনে। সুনামগঞ্জের মানুষের সাথে তার ছিল গভীর সম্পর্ক, আমার সাথে তার বাল্যকালের বন্ধু, একসাথে চলাফেরা, একসাথে খেলাধুলা, একসাথে ছাত্ররা। আমাদের সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় মুখ, মাল্টি ট্যালেন্টেড একটা ব্যক্তিত্ব, একজন শুধু শিল্পী না, সে নিজে গান রচনা করত। পাগল হাসানের মৃত্যুতে আমরা সুখ্যাত সুনামগঞ্জবাসী। অসময়ে বিদায় নেওয়া শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে দুপুরে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে আনা হয় তার মৃতদেহ। তার এই মৃত্যুতে আমরা সুনামগঞ্জের সকল সংস্কৃতি কর্মী আমরা অত্যন্ত বেদনা বিধুর হয়ে আছি। আমাদের আসলে এই যে কষ্ট বা এই দুঃখটা প্রকাশ করার মতো ভাষাটা আমাদের নাই। মৃত্যুর আগে স্ত্রী ও 2 সন্তান রেখে গেছেন গুণী এ শিল্পী। নিউজ ডেস্ক, দেশ টিভি। এ পর্যায়ে দেশ জনপদ সংবাদে আরো যা থাকছে। চাঁপাইনবাবগঞ্জে এক কলেজ ছাত্রকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ অস্বীকার করেছে বিজিবি। সারা দেশে চলছে তীব্র দাবদাহ। তীব্র রোদ ও গরমে বেশি বিপাকে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। লোডশেডিং এর কারণে ঘরে টেকাও দায়। অসুস্থ হয়ে পড়ছেন শিশু ও বৃদ্ধরা। বেড়েছে আবহাওয়াজনিত রোগবালাই। রোগীর চাপে উদ্বেগে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। তীব্র গরমে তৃষ্ণায় কাতর রুস্তম আলী শরবত পান করলেও নুয়ে পড়া শরীর সতেজ করতে পারছেন না। শুধু তিনিই নয়, বৈশাখের তাপদাহে কাহিল রংপুর অঞ্চলের মানুষ। এমন পরিস্থিতির মধ্যে যারা প্রয়োজনে বাহিরে বের হয়েছেন তারাও রিকশার হুট তুলে কিংবা নিরাপত্তা নিয়ে চলেছেন গন্তব্যে।
প্রচন্ড গরম, মনে হয় যেন আগুন পড়তেছে, বাজারে টেকাই যাচ্ছে না। আবহাওয়ার কারণে আমরা বাইরে বাচ্চাদের নিয়ে ঘুরতে পারছি না, বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে। দিনমজুর খেটে খাওয়া মানুষের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। আয় কমে যাওয়ায় রোদে পোড়া চেহারায় মলিন মুখে সময় পার করছেন সড়কের পাশে গাছের ছায়ায়। ভাড়া নেই, ছায়ার মধ্যে ছায়া বসি, ছায়ার মধ্যে বসিয়েছি, কামাই কাজ নাই। তীব্র গরমের কারণে বেড়েছে নানা রোগবালাই। এমন পরিস্থিতিতে নানা পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেন না যাওয়া হয়। অতিরিক্ত গরমে গেলেও একটু যেন ঢিলা ঢালা জামা কাপড়, সুতির জামা কাপড় অথবা ছাতা ব্যবহার করা অথবা এক্সট্রা কাপড় ব্যবহার করা, এটা ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। এর তীব্রতা আরও বাড়তে পারে, মানে মৃদু থেকে মাঝারি এবং বা অতিমাত্রার তাপ দেওয়া হতে পারে। চলতি মৌসুমে টানা দুদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে না কেউ। এতে বেশি দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ। দিনমজুরদের আয় নেমেছে অর্ধেকের নিচে। খুব কষ্ট হচ্ছে, উপায়ও নেই। এই তাপ সহ্য করা সাধারণ মানুষ আসলে অসুস্থ হয়ে পড়েছে। ঠিক আছে, এই রোদ গরম কাজ করতে অসুবিধা হচ্ছে, সারাদিন খুবই খারাপ অবস্থা। বৃহস্পতিবার দুপুর 12টায় চুয়াডাঙ্গাতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 39 ডিগ্রি সেলসিয়াস। গেল কয়েক বছর প্রকৃতি এমন রুক্ষ আচরণ না করলেও এবার সূর্যের শীতল হওয়ার কোনো সুখবর দিতে পারেনি আবহাওয়া অফিস। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে চুয়াডাঙ্গা ও চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু ও ইফতেখার শান। আমি শুরুতেই চলে যাব চুয়াডাঙ্গায়। চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সেতু। চুয়াডাঙ্গার আজকের তাপমাত্রা কেমন জানাবেন আমাদের দর্শককে। ধন্যবাদ জ্যোতি। প্রথমে একটু স্বস্তির কথা বলি, সেটা হচ্ছে কিন্তু আমি দুপুর 12টায় জানাইছিলাম যে আবহাওয়া অফিস আমাকে আভাস দিয়েছে যে 41 ডিগ্রি তাপমাত্রা মানে রেকর্ড করার সম্ভাবনা রয়েছে। সেই জায়গা থেকে কিন্তু আজকে কিন্তু বিকাল 3টায় তাপমাত্রা রেকর্ড করেছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস 40.4 ডিগ্রি সেলসিয়াস। এর মূলত কারণ আবহাওয়া অফিস আমাকে যেমনটি জানিয়েছে, তারা হচ্ছে যে তাদের বক্তব্য ছিল 12:30টার পর থেকে কিন্তু তাপমাত্রা হচ্ছে অনেক উপরে ছিল, বাট কিন্তু সাথে সাথে বাতাস বইছিল। বাতাস বওয়ার কারণে কিন্তু তাপমাত্রা ওইভাবে হচ্ছে বাড়েনি। এই না বাড়ার কারণে কিন্তু চুয়াডাঙ্গার মানুষের ভিতরে একটু স্বস্তি ফিরে এসেছে। কারণ আপনি যদি পিছনটা দেখেন যে এই পরিমাণ লোক কিন্তু গতকাল কিংবা তার আগের দিন কিন্তু ছিল না শহরে। আজকে কিন্তু একটু লোকজন বেশি দেখা যাচ্ছে। কারণ এর মূলত কারণ হচ্ছে কিন্তু তাপমাত্রার পারদ উপরের দিকে থাকলেও আজকে কিন্তু এখনো পর্যন্ত বাতাস প্রবাহিত হচ্ছে। আর এই বাতাস প্রবাহিত হওয়ার কারণে কিন্তু মানুষের শরীরে যে কর্দমাক্ত ঘাম সেই ঘামকে কিন্তু না একটু স্বস্তি ফিরে এসছে। তবে এই যে খুশির খবরের ভিতরেও এখানে যে খারাপ খবর আছে, সেটা হচ্ছে কিন্তু কালকে যদি চিটাগাঙে কিংবা চট্টগ্রাম বিভাগের অঞ্চলে যদি মেঘের দেখা পাওয়া যায় তাহলে হয়তো কিছুটা হলেও কমতে পারে। তবে তাপমাত্রা না কমার সম্ভাবনাটাই বেশি। তবে পরশুদিন থেকে কিন্তু যে 42 ডিগ্রি তাপমাত্রার কথা বারবার আমাদেরকে আবহাওয়া অফিস জানাচ্ছিল, সেটা কিন্তু মনে হচ্ছে যে আবহাওয়া অফিস বলছে যে হওয়ার সম্ভাবনাই বেশি আর কি। তো সেক্ষেত্রে যদি পরশুদিন থেকে 42 ডিগ্রি তাপমাত্রা যদি রেকর্ড শুরু হয় তাহলে হয়তো এটা কিন্তু 5 থেকে 6 দিন টানা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে কিন্তু জনজীবনে এক ব্যাপক প্রভাব পড়বে বলে মনে হচ্ছে। কারণ চিকিৎসকরা কিন্তু এই নিয়ে বারবারই সতর্ক করছে সাধারণ মানুষের। কারণ চিকিৎসকদের বক্তব্য একটাই যে সচেতন হতে হবে, সচেতনতাই মূল উদ্দেশ্য। সচেতন না হলে কিন্তু এই যে 42 ডিগ্রি তাপমাত্রাতে হিট স্ট্রোকের মতো ঝুঁকিপূর্ণ রোগে আক্রান্ত হয়ে মানুষ মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও জানিয়ে রাখি যে সেটা হচ্ছে কিন্তু যে এই যে তীব্র তাপদাহে চুয়াডাঙ্গার সাধারণ নিম্ন খেটে খাওয়া মানুষ কিন্তু প্রচন্ড দুর্ভোগে রয়েছে। এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ জ্যোতি। সেতু, আপনি থাকুন, আপনি আমাদের সাথেই থাকুন। এবার চলে যাব চট্টগ্রামে আছেন আমাদের আরেক সহকর্মী ইশতিয়াক শান। চুয়াডাঙ্গা থেকে আমাদের সহকর্মী সেতু একটু স্বস্তির খবর বলছিলেন। আপনার ওখানে কি অবস্থা? চট্টগ্রামে আজকের তাপমাত্রা কি অবস্থা?
ধন্যবাদ আসলে আপনাকে। যে চুয়াডাঙ্গার মতো কিন্তু আসলে চট্টগ্রামও বইছে আসলে তাপপ্রবাহ, এবং সেই ক্ষেত্রে যদি বলি যে চট্টগ্রামের যে তাপপ্রবাহ এটি কিন্তু আসলে অনেকটা নাগাল বলা চলে, যে স্বাভাবিক যে জনজীবন, এবং সহসা এই তাপমাত্রা কমার কিন্তু আসলে কোনো আভাস নেই। এর মাঝে কিন্তু দেশের 2 জেলার উপর দিয়ে কিন্তু ঝড়ো হাওয়া একটি বয়ে যাওয়ার বার্তা ছিল, যেটি আবহাওয়া অধিদপ্তর থেকে। সেই হিসেবে কিন্তু আজ ভোরে নদী বন্দরগুলোর জন্য আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুর ইসলামের দেওয়া সতর্ক বার্তায় কিন্তু এই তথ্য জানানো হয়। যাতে বলা হয়েছিল চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে কিন্তু পশ্চিম এবং উত্তর দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, এবং একই সঙ্গে বজ্রবৃষ্টি হতে পারে। তবে যে সপ্তাহ জুড়ে যে তাপদাহে পুড়ছে আসলে চট্টগ্রাম, সেটি কিন্তু এখন পর্যন্ত সেই তাপদাহ আছে, এবং চট্টগ্রামে আসলে ভোরের দিকে আসলে কিছুটা বৃষ্টি হয়, এবং সেই বৃষ্টির পরেও কিন্তু আসলে কমেনি তাপমাত্রা, এবং ভোরে বৃষ্টির সময় কিছুটা তাপমাত্রা কম থাকলেও কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই যে গরমের তীব্রতা কিন্তু আরও অনেকটা বেড়েছে, এবং এই গরমে কিন্তু নগরবাসীর হাসপাস অবস্থা, এবং যে ঘরে বাইরে সবখানে কিন্তু আসলে শরীর থেকে যে ঘাম সেটি ঝরছে। আমরা যেটি দেখেছি যে গরমের কারণে আসলে কিন্তু রাস্তার পাশে কিন্তু যে সকল যে শরবত বা এই ধরনের যে রাস্তার পাশে দোকান রয়েছে সেগুলো থেকে কিন্তু অনেকেই আসলে কিন্তু সেগুলো খাচ্ছে কিন্তু, এবং এইখান থেকে কিন্তু আসলে থেকে যাচ্ছে আসলে স্বাস্থ্য ঝুঁকি, যেহেতু আসলে এগুলোতে কোনো ধরনের আসলে যে স্বাস্থ্যের নিরাপত্তা আসলে সেটি আসলে এখানে তেমন আসলে রক্ষা করা হচ্ছে না। অন্যদিক থেকে চট্টগ্রামের যে হাসপাতালগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু আসলে যে রোগীদের যে ভিড় সেটি কিন্তু লেগে আছে, বিশেষ করে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল এবং চট্টগ্রাম মেডিকেল কলেজে কিন্তু যে রোগীদের আসলে চাপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সেই ক্ষেত্রে যে চিকিৎসকরা রয়েছেন তারা আসলে যেটি বলছেন যে গরমের কারণে যে তাপমাত্রার প্রভাবে কিন্তু আসলে এই ধরনের যে স্বাস্থ্য যে ঝুঁকি সেটি আসলে বৃদ্ধি পাচ্ছে, এবং অন্যদিক থেকে চিকিৎসকরা যেটি বলছেন যে গরমের বা এই তাপমাত্রার কারণে কিন্তু রান্না করা খাবার কিন্তু আসলে একটু দ্রুত নষ্ট হয়, যার কারণে আসলে সেই খাদ্য আসলে গ্রহণের ফলে কিন্তু অনেকেরই আসলে ফুড পয়জনিংয়ের প্রভাব দেখা যাচ্ছে, এবং এই ফুড পয়জনিংয়ে কিন্তু আসলে চট্টগ্রামের বেশিরভাগ হাসপাতালগুলোতে কিন্তু আসলে রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এবং ডায়রিয়া রোগীর সংখ্যাও কিন্তু চট্টগ্রামে অনেকাংশেই বৃদ্ধি পেয়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে এই যে তাপপ্রবাহে কিন্তু আসলে অনেকটা নাকাল চট্টগ্রামবাসী। তো চট্টগ্রাম থেকে এই মুহূর্তে আমার কাছে এই ছিল সর্বশেষ সংবাদ। আমাদের সহকর্মী ইশতিয়াক খান যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে। ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মসজিদে মাইকিং করে 2 দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এদিকে নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের হাতে প্রাণ গেছে একজনের। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। এ যেন মধ্যযুগীয় কোনো রণক্ষেত্রের চিত্র। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে চলে টানা 3 ঘন্টার সংঘর্ষ। এই চিত্র ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাকশিমুল ইউনিয়নের পরমান্দপুর গ্রামের। ধান শুকানোর জায়গা দখল নিয়ে গ্রামবাসীদের দুটি পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে আহত হয়েছেন অর্ধশতাধিক লোক। বৃহস্পতিবার সকাল 6টা থেকে শুরু করে 9টা পর্যন্ত টানা 3 ঘন্টা চলে সংঘর্ষ। পুলিশ জানায় কাঞ্চন গ্রুপের মান্নান এবং জিয়াউল আমিন গ্রুপের রশিদের মধ্যে ধান শুকানোর খলা দখল নিয়ে কথা কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এদিকে নোয়াখালীর সেনবাগের সেবারহাট বাজারে 2 কিশোর গ্যাংয়ের সংঘর্ষে একজন নিহত ও 3 জন গুরুতর আহত হয়েছেন। বৈশাখী মেলায় দোকান বসানো নিয়ে বিরোধে সংঘর্ষ হয়। টোটাল আজকে এই ঘটনাটার পিছনে যারা জড়িত থাকবে না কেন, সেটা কিশোর গ্যাং হোক, বড় হোক, সন্ত্রাস হোক, যে গ্রুপ হোক না কেন, আমরা সকলকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। বুধবার রাত 8:30টার দিকে সেবারহাট বাজারের ওয়ালি মুন্সি সড়ক এলাকায় ঘটনা ঘটে। নিউজ ডেস্ক, দেশ টিভি। উপজেলা নির্বাচনে শুধু প্রার্থী নয়, যেই প্রভাব বিস্তার করবে তার বিরুদ্ধেই পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। দুপুরে উপজেলা পরিষদ নির্বাচন 2024 উপলক্ষে নরসিংদী জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। আরো বলেন, কমিশনের উদ্দেশ্যে নির্বাচন হতে হবে অবাধ ও শান্তিপূর্ণ। আশা করেন জাতীয় নির্বাচনের চেয়ে আরো ভালো নির্বাচন হবে উপজেলায়। এজন্য যা দরকার তা করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। স্থানীয় সরকার নির্বাচন
স্থানীয় সরকার নির্বাচনে সাধারণত দলীয় প্রতীক থাকতেও পারে, নাও থাকতে পারে। এটাই উদ্দেশ্য, সেটা হলো নির্বাচনটা হতে হবে নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ। যা যা করা দরকার সেগুলোই ওনাদের কাছে আমরা শুনেছি ওনারা কি ব্যবস্থা নিয়েছেন। সেই সাথে আমাদের অভিজ্ঞতার আলোকে বা আমাদের চিন্তা ভাবনাকে আরো দু একটা পরামর্শ ওনাদেরকে দিয়েছি। এখানে একটা শান্তিপূর্ণ এবং সুষ্ঠু নির্বাচন হবে, যেটা আপনারা জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে দেখছেন। তার চেয়ে কম হবে না, তার চেয়ে আরো ভালো নির্বাচন হবে। দেশ জনপদ সংবাদে আরো থাকছে। কক্সবাজারের রাখাইন পল্লীতে চলছে জল উৎসব, একে অপরকে পানি ছিটিয়ে বলছেন মনের কথা। সিলেটের কোম্পানিগঞ্জে ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় মামলা গ্রহণ নিয়ে পুলিশের গড়িমসি, আর ঘটনার পর থেকে কাউকে আটক করতে না পারায় আন্দোলন নেমেছেন গ্রামবাসী। সিলেটের কোম্পানিগঞ্জ থেকে সহকর্মী আমিনুল ইসলামের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। ব্যবসায়ী বাবুল ইসলাম বাবলু হত্যাকাণ্ডে আন্দোলনে উত্তাল সিলেটের কোম্পানিগঞ্জ। 11 এপ্রিল রাতে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ পরিবার ও গ্রামবাসীর। 12:48 সময় আক্কাস আলী বাবলু ভাইকে ফোন দিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরিকল্পিতভাবে অন্য একটি জায়গায়, যেখানে বালুর স্পট, এই আশেপাশে কোথাও বাবুল ভাইকে হত্যা করে লাশটা এখানে ফেলে রেখেছে এবং দুর্ঘটনাটা নাটক সাজিয়েছে। হত্যার পর বাবলুর মরদেহ স্থানীয় কাঁঠালবাড়ি এলাকার রাস্তার পাশে কৌশলে ফেলে রাখা হয়। এই হত্যাকে সড়ক দুর্ঘটনা বলে জ্বালিয়ে দেওয়ার চেষ্টায় তার মোটরসাইকেল গাছের পাশে ফেলে রাখা হয়। তবে একে পরিকল্পিত হত্যা বলছেন গ্রামবাসী। আইন শৃঙ্খলার যে একটা অবনতি, আমার এই যাবৎকালে 38 বছর বয়স, এই যাবৎকালে এরকম অবস্থা আমি দেখিনি। ঘটনার পর থানায় মামলা নিতে গড়িমসির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। 11 এপ্রিল ঘটনা ঘটলেও অজ্ঞাত আসামি উল্লেখ করে হত্যা মামলা নেওয়া হয় 16 এপ্রিল। একটা ভাড়া রয়েছে, সাথে সাথে মামলাটা আমলে নেওয়ার দরকার। হয়তো সরাসরি খুনিকে না হলেও এটা পরিকল্পিত মার্ডার হয়েছে এইভাবে উল্লেখ করতে পারে। তারা 4 দিন পর ওই মামলাটাকে তাদের আমলে নেয়। গতকালকে 3টা বাজে আমরা মানববন্ধনে ছিলাম, ওইখানে ফোন আসছে যে মামলাটা রেকর্ড হয়েছে বা দ্রুত এই মামলার আসামিদেরকে শনাক্ত করে তাদেরকে গ্রেফতার করে মামলাটার আসামিদেরকে জোরদার শাস্তি দাবি করছি। আক্কাস নামের এক ব্যবসায়ীর সঙ্গে শেষ ফোন আলাপ হয়েছিল ব্যবসায়ী বাবুলের, কিন্তু পরিবারের সন্দেহভাজন এ ব্যক্তি বলছেন ভিন্ন কথা। মানে এই মূল একটা বাপদুরি আয় আছে, যেমন বুঝা যাচ্ছে রে খাইলিব 7-8টা কুত্তা আছে। আমরা জামাল চেয়ারম্যান একদিন দুর্ঘটনা করছে, অন্য ও জায়গা এখান থেকে 2টা মানুষও অ্যাক্সিডেন্ট হয়েছে। আমিও একদিন লুকুলিয়া পুড়িয়ে গেছিলাম। কি হত্যা নাকি দুর্ঘটনা সে রহস্য উদ্ঘাটনে তদন্ত করছে পুলিশ। মৃত্যু নিয়ে একটা রহস্য রয়েছে। এখানে এই যে ভাইটাল যেটা অপিনিয়নের প্রয়োজন সেটা ডক্টরের করবে। তারা পোস্টমর্টম করার পরে মৃত্যুর কারণটা ওরা কিন্তু বলে দিবে যে কেন, কী কারণে হত্যাকাণ্ড হয়েছে। আমরা সেই ডক্টরের অপিনিয়নের জন্য অপেক্ষা করতেছি, বা তদন্তে আমাদের যে সিস্টেমেটিক যে তদন্তগুলো আছে আমরা সেই অনুযায়ী কিন্তু আমাদের কাজ আগে যাচ্ছি। ঘটনার পরদিন বাবুলের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। নিউজ ডেস্ক, দেশ টিভি। বান্দরবানে কেএনএফ এর সন্ত্রাস বিরোধী যৌথ অভিযানে গ্রেফতার 53 জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে বান্দরবান সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ নাজমুল হুসাইন শুনানি শেষে এ আদেশ দেন। রুমা থানার 2টি মামলায় জিজ্ঞাসাবাদ করতে এ আদেশ দেওয়া হয়। পাশাপাশি এক নারীকে জেল গেটে জিজ্ঞাসাবাদ সহ মামলার 57 জন আসামিকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। আদালত উভয় পক্ষের শুনানি শেষে 53 জনকে রিমান্ড মঞ্জুর করেন। এর মধ্যে 52 জনকে 2 দিন করে এবং একজনকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করা হয়। মামলায় আসামিদের রিমান্ডের আবেদন করেছিল, রিমান্ড শুনানি হয়েছে। মাননীয় আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে একজন প্রেগনেন্ট মহিলা ছিল, তাকে জেল গেটে জিজ্ঞাসা করার অনুমতি দিয়েছে। বাকি আসামিদেরকে জিআর মামলা 7-এর আসামিদেরকে 2 দিনের এবং জিআর মামলা 4-2024 মামলার আসামিদেরকে 2 দিনের, মোট 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। রিমান্ড শেষে ওনাদেরকে আদালতে আনলে আমরা পরবর্তী পদক্ষেপ। 2 দিন আগেই সয়াবিন তেলের দাম লিটার প্রতি 10 টাকা বাড়ানোর ঘোষণা দেয় উৎপাদক সমিতি। চট্টগ্রামের খাতুনগঞ্জে আগের দামে তেল বিক্রি হলেও বিভিন্ন কোম্পানি সরবরাহ কমিয়ে দিয়েছে। কবে নাগাদ নতুন দামে বিক্রি হবে এমন প্রশ্নে স্পষ্ট করে কিছু বলছে না পাইকাররাও। চট্টগ্রাম থেকে AKM নাজিমের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। গত সোমবার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স
অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সয়াবিন তেলের মূল্যবৃদ্ধির ঘোষণা দেওয়া হয়, যদিও তার কিছুক্ষণ পরেই বিষয়টি নাকচ করেন বাণিজ্য প্রতিমন্ত্রী। ভোজ্য তেলের দাম নিয়ে এমন সমন্বয়হীনতায় ক্ষুব্ধ সাধারণ ক্রেতা। বাড়াইলে আর কমে না এবং আমাদেরকে ওইভাবে কিনে খেতে হচ্ছে, আমাদের আয় বাড়তেছে না। তেলের দাম বাড়ার কারণে মানুষ কি আরও নার্ভাস অবস্থা ফিল করবে, এটা বাড়ানো এই মুহূর্তে উচিত হয় নাই। খুবই একটা যন্ত্রণাদায়ক, যেহেতু আমরা চাচ্ছি আমরা যাতে কম আয়ের লোক, আমরা কম খেয়ে আমরা যাতে একটু চলতে পারি। খাতুনগঞ্জের ব্যবসায়ীরা বলছেন, সয়াবিন তেলের দাম বাড়ানোর কথা তারা শুনেছেন, কোম্পানিগুলো দাম না বাড়ালেও সরবরাহ কিছুটা কমিয়ে দিয়েছে। কোম্পানিরা এখনো ওভাবে আমাদেরকে এভাবে করে বলে নাই যে হয়তো বাড়বে, হয়তো কালকে থেকে বাড়বে, এরকম একটা চিন্তা ভাবনা আছে। মাল ডেলিভারি কম দিচ্ছে কোম্পানিরা, বিভিন্ন সব কোম্পানি এভাবে দিচ্ছে মালগুলো আমাদেরকে। না আজও কোনো নির্দেশনা দেয় নাই। এখনো সয়াবিন তেলের রেট করছি 500 টাকা করে, আগে যেরকম 500 টাকা সিটি গ্রুপের, এখন 500 টাকা রেট দিয়ে করছি। আজও আপাতত বাড়তে দেয় না, যদি সামনে বাড়ে তাহলে বাড়বে। ব্যবসায়ীদের কেউ জানিয়েছেন নতুন দামের সয়াবিন তেল এখনো বাজারে আসেনি, বাজারে আসলে বিক্রি করা হবে। এখন আগের ওভারে বেচতে আছে, এখন নতুন মাল নিলে তারপর বলতে পারবো আমরা কতটুকু বিক্রি করতে পারি, কতটুকু বেচতে পারি। এদিকে বুধবার ট্যারিফ কমিশনের এক বৈঠক শেষে জানানো হয়, সয়াবিন ও পাম তেলের দাম আপাতত বাড়ছে না। নিউজ ডেস্ক, দেশ টিভি। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নাইম আলী বিদ্যুৎ নামে এক কলেজ ছাত্রকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে বিজিবি সদস্যদের বিরুদ্ধে। বুধবার দুপুরে উপজেলার ধোবরা বাজারে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করে নাইম আলী পরিবার। তবে বিজিবির দাবি নাইম মাদক কারবারি। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি তারেক রহমানের পাঠানো তথ্য ও চিত্রে আলনুমানের রিপোর্ট। রাজশাহী সিটি কলেজের অর্থনীতি বিভাগের ছাত্র নাইম আলী বিদ্যুৎ, বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ধোবরা গ্রামে। তার পরিবারের অভিযোগ, 4 এপ্রিল ধোবরা বাজার থেকে নাইমকে তুলে নিয়ে যায় বিজিবি সদস্যরা। পরদিন 400 গ্রাম হেরোইন ও 20 বোতল ফেন্সিডিল সহ তার বিরুদ্ধে একটি মামলা দিয়ে পুলিশে তুলে দেওয়া হয়। মোটরসাইকেল উপর হতে 59 বিজিবির 6 জন সদস্য নামিয়ে গাড়ি সহ আটকায়। তাদের তল্লাশি করে কিছু না পাওয়া সত্ত্বেও আমার ভাই নাইম এবং তার গাড়িটি সহ বিজিবি সদস্যগণ তাদের সাথে নিয়ে যায়। ছেলেটা অবৈধ কোনো কাজের সাথে জড়িত না, রাজশাহীতে থাকে, লেখাপড়া করে, এতটুকু আমি জানি। ওই পুরাতন মোবাইলের ব্যবসা যেটা বলতেছে ওনারা, এই মোবাইল গেলে কিছু কম রেটে কিনে ও আবার ঠিকঠাক করে না, বিক্রি টিক্রি করে, এতটুকু আমি জানি। আমার ছেলেকে ফাঁসানো হয়েছে, এখন আমার ছেলের আমি আমার সুষ্ঠু বিচার চাই আর আমার বুকের ধন বুকে ফিরিয়ে চাই। প্রত্যক্ষদর্শী একজনও জানান, নাইমকে আটকের সময় কোনো মাদকদ্রব্য ছিল না। দাঁড় করলো, দাঁড় করে আমরা নামতে বললো গাড়ি থেকে, ওর গাড়ি ছিলাম আমরা নেমে গেলাম, ওকে যেন উঠে কি বলে উঠালো, উঠো গাড়িতে উঠো, এতে কোনো কথা, আর কোনো কথা না। তবে নাইমের পরিবারের অভিযোগ অস্বীকার করেছে বিজিবি। তাদের দাবি, নাইম চিহ্নিত মাদক কারবারি। ওই আসামিটা আপনার তার ব্যক্তিগত মোটরসাইকেলে করে আপনার মোটরসাইকেল থেকে কিছু অভিনব কায়দায় এবং আপনার কিছু হেরোইন বহন করতেছে। এর আগেও 59 বিজিবি সদস্যদের বিরুদ্ধে শিক্ষার্থী সহ বেশ কয়েকজনকে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছিল। নিউজ ডেস্ক, দেশ টিভি। মশার অত্যাচারে অতিষ্ঠ রংপুর নগরবাসী। মশক নিধনে কার্যক্রম শুরু না হলেও প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছে নগর ভবন। গেল 3 বছরে 4.5 কোটি টাকা ব্যয় হয়েছে জানিয়ে মেয়র বলেন, কার্যকর ওষুধের অভাবে প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না মশা। রংপুর থেকে সহকর্মী রফিকুল ইসলামের পাঠানো তথ্য ও চিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। সকাল দুপুর কিংবা রাত, বাসাবাড়ি বা অফিস পাড়ায় মশার কামড়ে অতিষ্ঠ নগরবাসী দিনের বেলাতেও ঘুমাচ্ছেন মশারি টানিয়ে। কয়েল কিট জ্বালিয়েও মিলছে না মুক্তি। নগরীর শ্যামা সুন্দরী আর কেডি খালে পানির প্রবাহ না থাকা এবং দূষণের সঙ্গে কচুরিপানা ভরা থাকায় এবার আগাম মশার উপদ্রব বেড়েছে। 2021-22 অর্থ বছরে 1,95,00,000 লাখ, 2022-23 অর্থ বছরে 1,25,00,000 লাখ, 2023-24 অর্থ বছরে 1,30,00,000 লাখ সহ মোট 4.5 কোটি টাকা ব্যয়ে মশার প্রজনন রোধে কার্যক্রম চালালেও তা কাজে আসেনি নগরবাসীর। এখন দিনের বেলা মশারি টানে আমাকে থাকতে হয়। বিশেষ করে আমাদের এই
নালাটা খনন করে না তো, নোংরা বেশি, এই জন্য আরো মশাটা বেশি। আর যে চুলকাইতে মনে করে কি চামড়া তুলে ফেলি, এত অসুবিধা, পাটা ছুলে গেছে। কয়েল 24 ঘন্টা থাকতেই হবে, নাহলে মশার অত্যাচার বসে থাকতে পারবেন না। এখন কেউ পরিষ্কার করে নাই এবং মশা মারার তো আমি কোনো দেখতেছি না, এখন পর্যন্ত দেখিনি। এ পরিস্থিতির জন্য শ্যামাসুন্দরী খাল আর কেডি খালকে দায়ী করছেন সিটি মেয়র। এখন আমাদের মশা তৈরির কারখানা হলো শ্যামাসুন্দরী খাল, কেডি ক্যানেল, এই দুইটা ক্যানেলের বাস্তবিক অর্থে যে কাজ যতক্ষণ পর্যন্ত হয়নি, মশার উপদ্রব কিন্তু আরো বাড়বে, কমবে না। ঔষধ প্রয়োগে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সঠিক পদক্ষেপ না নেয়ার অভিযোগও করেন মেয়র। মিনিস্ট্রি থেকে একটা ট্রেডমার্ক বলে এই ওষুধটা আপনারা ব্যবহার করবেন, এই কোম্পানির এই ওষুধটা একটা চিঠি দিলে সবাই আমরা ওই ওষুধটা ব্যবহার করতে পারতাম। রাষ্ট্রের অর্থ ব্যয়ে জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি নগরীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান নাগরিক সমাজের প্রতিনিধিদের। আগামী মাসের মধ্যেই একদিকে সচেতনতামূলক, আর একদিকে হলো কেডি খাল এবং শ্যামাসুন্দরীকে পরিষ্কার পরিচ্ছন্নতা করা, আর একদিকে হলো পুরো শহরে যাতে মানুষের মধ্যে একটা সচেতনতা তৎপরতা তৈরি হয়, এই কাজটি করা, এবং অবশ্যই ওষুধটি যেন এই জনগণের ট্যাক্সের টাকার ওষুধ যেন বৃথা না যায় সেদিকে নজরদারি করা উচিত। ডেঙ্গু ম্যালেরিয়ার প্রভাব বিস্তার রোধে মশার প্রজনন ঠেকাতে আগাম প্রস্তুতি নেয়ার তাগিদ চিকিৎসকদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। খুলনার 4 নং এবং 5 নং ঘাটে সার খালাসের বকেয়া মজুরি পেয়েছে শ্রমিকরা। প্রমিস ট্রেডার্স নিজস্ব অর্থের উৎস থেকে এই মজুরি পরিশোধ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে প্রমিস ট্রেডার্স অ্যান্ড খুলনা IWTA এবং IWTC ঘাট হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন। আপাতত কোনো শ্রমিক অসন্তোষ নেই বলে জানিয়েছেন খুলনা বিভাগীয় শ্রম অধিদপ্তর। তবে প্রমিস ট্রেডার্স শ্রমিকদের আনলোড বিল বাবদ স্বদেশ শিপিং অ্যান্ড লজিস্টিক কোম্পানির নিকট 2.5 কোটি টাকা বকেয়া রয়েছে বলে দাবি করেন। এই বিষয়ে স্বদেশের খুলনা অফিসের ইনচার্জ জানিয়েছেন, চলমান ব্যবসায় দেনা পাওনা থাকবে, প্রমিস আমাদের কাছে টাকা পাবে, তবে শ্রমিকদের পাওনা পরিশোধের বিষয়টি প্রমিস ট্রেডার্সের। এটা আমার নজরে আসার পরে আমি প্রমিস ট্রেডার্সকে ওই চিঠিটা ফরওয়ার্ড করে দেই যে এই চিঠির ব্যাপারে আপনি কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন। প্রমিস এবং ওই কনসার্ন ইউনিয়নের সেক্রেটারি জানায় যে আমাদের কাছে শ্রমিকের কোনো দেনা পাওনা নাই। শ্রমিকের দেনা পাওনা কারো কাছে আছে কিনা এটা পুঙ্খানুপুঙ্খভাবে দেখার জন্য আমি এটা যাচাই বাছাই করে একটা ডিসিশন নেব। চুয়াডাঙ্গা থেকে অপহৃত শিশু সিরাজগঞ্জ থেকে উদ্ধার করেছে র্যাব। একই সঙ্গে অপহরণকারীও গ্রেফতার হয়েছে। 2 মাস আগে চুয়াডাঙ্গার সুন্নত আলীর সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলেন আল আমিন। সেই বন্ধুত্বের সুযোগ নিয়ে সুন্নত আলীর 7 বছরের শিশু সন্তানকে অপহরণ করে সিরাজগঞ্জের বেলকুচিতে আত্মগোপন করেন আল আমিন। সুন্নত আলী বুঝতে পেরে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করেন। মামলা রুজু করার 6 ঘন্টা পর র্যাব 12 সিরাজগঞ্জের বেলকুচি থেকে অপহৃত শিশুকে উদ্ধার করে এবং প্রধান আসামি অপহরণকারী আল আমিনকে গ্রেফতার করতে সক্ষম হয়। বৃহস্পতিবার সিরাজগঞ্জ র্যাব 12 হেডকোয়ার্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান র্যাব 12 অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন PPM। সারা রাতভর অপারেশন পরিচালনা করে বেলকুচি থানাধীন চন্দনগাতি এলাকা থেকে তামিমকে আজকে ভোর 4টায় উদ্ধার করতে সক্ষম হয়। আসামি আল আমিনের এগেনস্টে মাদক সংক্রান্তে মামলা রয়েছে। সে একটি সংঘবদ্ধ অপরাধ চক্রের সদস্য বলে প্রাথমিকভাবে আমাদের কাছে মনে হচ্ছে। এটা অপহরণকারী তাকে নিয়ে এদিকে এসেছে। তা আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে এবং আমাদের গোপন সোর্সের মাধ্যমে আমরা তাকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্ত লাল সেন বলেছেন, মানুষের জীবন নিয়ে কোনো ছিনিমিনি করতে দেয়া হবে না। বৃহস্পতিবার সকালে কুমিল্লা সদরে জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি আরও বলেন, চিকিৎসকদের রোগী দেখার সময় আইনের মাধ্যমে ফি নির্ধারণ করার কথা জানান। এছাড়া স্থানীয় সংসদ সদস্যদের সরকারি বেসরকারি হাসপাতালগুলোকে মনিটরিং করার আহ্বান জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য সহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। আমরা একটা সময় করে দিব যে চিকিৎসকরা রাত 1টা পর্যন্ত রুগী দেখতে পারবেন। রাত 2টা, 2:30, 3টা পর্যন্ত রুগী দেখলে তখন কিন্তু থাকে না, পরের দিন ক্লাস নিতে হয় অনেক কিছু।
তা আমরা এটা নিয়ে, আমি তো একা না, আমার সঙ্গে যারা আছেন সবাইকে মিলে আমরা এরকম একটা পদক্ষেপে যাচ্ছি এবং সেখানে এই ফিসের কথাটাও আলাপ হবে। আমরা ওই স্বাস্থ্য সুরক্ষা আইনের মাধ্যমে আমরা এটা করব। রাষ্ট্রীয় মালিকানাধীন বেসিক ব্যাংককে অন্য ব্যাংকের সঙ্গে একীভূত না করার দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। বৃহস্পতিবার সকালে নগরীর সাহেববাজার 0 পয়েন্টে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে রাজশাহী চেম্বার অফ কমার্স, নারী উদ্যোক্তা ফোরাম, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ সহ 12টি সংগঠন অংশ নেয়। তীব্র দাবদাহে প্রকৃতি যখন পুড়ছে তখন কক্সবাজারের রাখাইন পল্লীতে চলছে জল উৎসব। একে অপরকে পানি ছিটিয়ে বলছেন মনের কথা। ভালোবাসা আদান প্রদান সাথে সামাজিক বন্ধন সুদৃঢ় করার সামাজিক এ উৎসব ঘিরে যেন আনন্দ বইছে কক্সবাজারে। প্রতি বছর নিজস্ব বর্ষপুঞ্জি মগীবর্ষ বিদায় ও বরণে জল উৎসবে মেতে ওঠে রাখাইন সম্প্রদায়। কক্সবাজার থেকে সৌরভ দেবের রিপোর্ট। কক্সবাজারের রাখাইন পল্লীতে বর্ষবরণে চলছে জলকেলি উৎসব। কক্সবাজার শহরের 12টি সহ জেলার প্রায় 50টি মণ্ডপে উৎসবে সামিল হয়েছেন রাখাইন তরুণ তরুণীরা। নাচে গানে মাতোয়ারা হয়েছেন তারা। শুক্রবার পর্যন্ত চলবে এই উৎসব। একে অপরের প্রতি মাঙ্গলিক জল ছিটিয়ে পালন করা হয় এই উৎসব। রাখাইনরা জানান, অতীতের গ্লানি মুছে নতুন দিনের বারতা নিয়ে এগিয়ে যাওয়া, সম্পর্ক নবায়ন এবং ভেদাভেদ ভুলতেই এ জল উৎসব। আজকে হচ্ছে আমাদের রাখাইন নিউ ইয়ার প্রথম দিন। আর কেন পালন করা হয় বলতে, এটা তো আমাদের একটা এনজয়মেন্ট, এটা হচ্ছে আমাদের একটা যেহেতু নতুন বছর পদার্পণ করতেছে, আমরা সুখী সবাই হ্যাপির জন্য পালন করতেছি। পুরানো বছরের যত গ্লানি, যত দুঃখ কষ্ট সবগুলো মুছে দিয়ে নতুন বছরে আজকে থেকে সূচনা, আমাদের সবকিছু আনন্দ দিয়ে পবিত্র জল ছিটাই আমরা নতুন দিন শুরু করবো আজকে থেকে। নিজেদের মধ্যে সামাজিক বন্ধন ও ঐক্য তৈরিতে ভূমিকা রাখা এই উৎসবে সহযোগিতা দিচ্ছে স্থানীয় প্রশাসন। আমরা মিলেমিশে থাকতে চাই এবং গতবারের চেয়ে এবারও ভালো, কোনোবারে আমরা খারাপ থাকি না কোনোদিন। প্রশাসন আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেন। বাহির থেকে ছেলেরা মেয়েরা আসবে, খেলছে, উপভোগ করছে, আর প্রত্যেকটা তো আছে, আর যারা এখানে আছে তারা তো সবাই আছে সেখানে। কক্সবাজার অঞ্চলের সবচেয়ে পুরনো জনগোষ্ঠী রাখাইন সম্প্রদায়ের বর্ষবরণ ও জলকেলি উৎসব হয়ে উঠেছে সকল সম্প্রদায়ের এক অনন্য সামাজিক উৎসব। নিউজ ডেস্ক, দেশ টিভি। আর এর সাথে শেষ করব দেশ জনপদ সংবাদ। তার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ব্রেক ফেল করেই দুর্ঘটনায় পড়ে ট্রাক চালকের প্রাথমিক স্বীকারোক্তি। বরিশাল হাসপাতালে চিকিৎসাধীন 9 জনের কেউই শঙ্কামুক্ত নন। সারা দেশে চলছে মাঝারি থেকে তীব্র দাবদাহ, সঙ্গে ঘন ঘন লোডশেডিং। অসুস্থ হয়ে পড়ছে শিশু ও বৃদ্ধরা, রোগী বাড়ছে হাসপাতালে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এবার তুচ্ছ ঘটনায় মাইকিং করে 2 দল গ্রামবাসীর সংঘর্ষ। নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের হাতে নিহত 1। উপজেলা নির্বাচনে শুধু প্রার্থী নয়, যে প্রভাব বিস্তার করবে তার বিরুদ্ধেই পদক্ষেপ নেবে কমিশন, জানালেন ইসি আলমগীর। এবং বান্দরবানে কেএনএফ সন্দেহে গ্রেফতার 53 জনের 2 দিন করে রিমান্ডে, 1 নারীকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি। দর্শক, এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদে। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ হলো। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়াও সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ থেকে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।